উপস্থিত শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রত্যেককেই আবার এই লাইভ ক্লাসে উপস্থিত থাকার জন্য তোমাদের ধন্যবাদ। এখানে হয়তো আমার এই লাইভ ক্লাসে হয়তো অনেক গুণীজ্ঞানী ব্যক্তি হয়তো থাকতে পারেন। এই জন্য আর কি প্রত্যেকে আমি শুভেচ্ছা, যারা উপস্থিত আছে, যারা আমার ক্লাস দেখছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর আমার ছাত্রছাত্রী প্রত্যেককেই এই ক্লাসটা নিয়মিত করার জন্য তোমাদের আবারও অনুরোধ করছি। আর এই মহামারী করোনা কবে আমাদের ভিতর থেকে দূর হবে সেটা আমরা ঠিক এখনও কেউ বলতে পারি না। তবে আমরা দোয়া করি যে যেন যত দ্রুত আল্লাহ যেন আমাদের ভিতর থেকে এটাকে বিদায় করেন। আমরা যারা সুস্থ আছি তারাকে আল্লাহ যেন সুস্থ রাখে, এবং যারা অসুস্থ তারাকে দ্রুত সুস্থতা দান করেন। যারা মারা গেছেন, এই মহামারীতে মারা গেছেন, তাদের আত্মার মাগফেরাত কামনা করছি। এবং তোমাদের সকলকেই আমি সবারই জন্য দোয়া করার জন্য বলছি, এবং তোমরা আমার জন্য দোয়া করবা আমি যেন সুস্থ থাকি, অথবা অসুস্থ হলেও যেন বা মৃত্যুবরণ করলেও যেন আল্লাহ আমাকে ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করে। সেই জন্য তোমরা আমার জন্য দোয়া করবা, আমি তোমাদের জন্য দোয়া করব। এই বলেই আমি আজকের তোমাদের নিয়মিত ক্লাস শুরু করছি। তো এখন গতদিন আমি তোমাদের সম্ভাবনার প্রথম কয়েকটা ক্লাসে আমি সম্ভাবনা বিভিন্ন টার্মগুলো সম্বন্ধে আলোচনা করেছি। তারপরে সম্ভাবনা সম্বন্ধে আলোচনা করেছি, সম্ভাবনার বিভিন্ন সূত্রগুলো নিয়ে আলোচনা করেছি। এখান থেকে অনুধাবনমূলক কী প্রশ্ন আসতে পারে সেটা নিয়েও আমি আলোচনা করেছি। থিওরিটিক্যাল, মোট কথা থিওরিটিক্যাল অংশ, সম্ভাবনা থিওরিটিক্যাল অংশ আমি শেষ করে ফেলেছি। এখন আজকে আমি তোমাদের এখানে গাণিতিক সমস্যা, আসলে আমাদের এই পরিসংখ্যান দ্বিতীয় পত্রে এই গাণিতিক সমস্যাই মূলত প্রশ্ন আসে। অর্থাৎ আজকে আমরা সৃজনশীল প্রশ্নটা কী টাইপের হতে পারে সেই নিয়ে আমি তোমাদের আজকে থেকেই আলোচনা করব। তো তোমাদের যে গাণিতিক সমস্যা আমি তোমাদের এই সম্ভাবনা থেকে প্রথমেই আমি প্রথম ক্লাসেই বলেছি যে সম্ভাবনা থেকে তোমাদের এই সম্ভাবনা অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দুইটা সৃজনশীল প্রশ্ন 10, 10, 20, অবজেক্টিভ 5টা থেকে 6টা, তাহলে 20, আর ওইদিকে যদি 5টা আসে 5, 5, 25। তার দাঁড়ালো কি, যদি আমরা এই সম্ভাবনা অধ্যায়টা ভালো মতো যদি আমরা করি, পুরা সম্ভাবনা থেকে যা আসবে তার যদি উত্তর করে আসতে পারি, তাহলেই আমরা 25 মার্ক পেয়ে যাব। আর 25 মার্ক পাওয়া 5 মার্ক। সুতরাং আমরা যদি এখানে 25 মার্ক পাই, সম্ভাবনার অ্যান্সার করে 25 মার্ক, আর প্র্যাকটিক্যালে 25, 50, অর্থাৎ 50 পাওয়া কি আমাদের এ মাইনাস, আমাদের তার বি হয়ে যাও, বি গ্রেড পেয়ে যাব আমরা। কাজে সম্ভাবনাকে ভালোভাবে করব। এখন সৃজনশীল প্রশ্ন সম্ভাবনার সৃজনশীল প্রশ্ন একটা অঙ্ক দিয়ে শুরু হবে। সৃজনশীল প্রশ্ন জানি যে আগে একটা উদ্দীপক থাকবে। উদ্দীপক কি? উদ্দীপক উদ্দীপক হলো একটা অঙ্ক, উদ্দীপকে দেওয়া থাকবে। তো আমাদের উদ্দীপকের যেসব সমস্যা বা গাণিতিক সমস্যা থাকতে পারে, সেই গাণিতিক সমস্যাগুলার কী ধরনের গাণিতিক সমস্যা আমাদের আসতে পারে। তো এখন আমাদের প্রথম
নমুনা ক্ষেত্র সংক্রান্ত অঙ্ক, নমুনা ক্ষেত্র সংক্রান্ত সংক্রান্ত অঙ্ক একটা থাকবে। ওই যে আমি বললাম দুইটা, মানে তোমাদের দুইটা, একটা প্রশ্ন থাকবে, একটা প্রশ্ন থাকবে নমুনা ক্ষেত্র সংক্রান্ত প্রশ্ন নিয়ে, আর একটা প্রশ্ন তোমাদের মানে এখানে তোমাদের গাণিতিক সমস্যা হচ্ছে নমুনা ক্ষেত্র সংক্রান্ত অঙ্ক, তাসের অঙ্ক, তাসের অঙ্ক, 3 নম্বর বলের অঙ্ক, বলের অঙ্ক, তাস বল, আরেকটা হলো মানে তথ্য সংক্রান্ত অঙ্ক, তথ্য সংক্রান্ত অঙ্ক। এই মোটামুটি আমাদের 4 ধরনের অঙ্ক এখানে আসে। তাহলে 4 ধরনের অঙ্কের মধ্যে সম্ভাবনা থেকে একটা থাকবেই, অর্থাৎ 10 মার্ক হয়ে গেল আমাদের। নমুনা ক্ষেত্র সংক্রান্ত একটা অঙ্ক আসবে। তাসের অঙ্ক সাধারণত, তাসের অঙ্ক সৃজনশীল প্রশ্নে খুব কম আসে, তবে এই তাসের অঙ্ক তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য তাসের অঙ্ক তোমাদের জানতে হবে। তো তাস নিয়ে আমরা পরে বলবো। বলের অঙ্ক একটা আসবে, বল আর তথ্য সংক্রান্ত এই নিয়ে একটা প্রশ্ন আসবে। কাজে মোটামুটি তোমরা যদি একটু সচেতন হও তাহলেই এই সম্ভাবনার প্রশ্ন নিয়ে তোমাদের তেমন সমস্যা হবে না। একটু সচেতন থাকলেই তোমরা এই সম্ভাবনার অঙ্ক করতে পারবা। এখন তাহলে আমরা প্রথমে নমুনা ক্ষেত্র, আমাদের নমুনা ক্ষেত্র কী কী ধরনের নমুনা ক্ষেত্র আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা তোমাদের করেছি, যে নমুনা ক্ষেত্র সংক্রান্ত কী কী প্রশ্ন। সরি, তোমাদের ডাস্টারটা আমি পাচ্ছি না। তো নমুনা ক্ষেত্র সংক্রান্ত প্রথমে তোমাদের উদ্দীপক এরকম দেওয়া হলো যে একটি যে করিম একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করল। সে বলল যে মুদ্রায় মুদ্রায় একটি হেড ও একটি টেল পাবার সম্ভাবনা একই। মানে করিম একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলো। সে বলল যে মুদ্রায় কথাটা না দিলেও চলবে, যা মুদ্রায় একটি হেড ও একটি টেল পাবার সম্ভাবনা একই। অর্থাৎ মুদ্রায় একটা হেড পাওয়ার সম্ভাবনা যা হবে, আর একটা টেল পাওয়ার একটা টেল পাওয়ার সম্ভাবনা একই হবে, সেটা বলেছে। তারপর কয়ে লিখো যে কয়ে নমুনা ক্ষেত্র কি? নমুনা ক্ষেত্র
ক্ষেত্র নমুনা ক্ষেত্র কি? ক্ষয় বলা হলো যে ক্ষয় দিল যে প্রবাবিলিটি অফ এ সমান 1 বলতে কি বুঝো ব্যাখ্যা করো। বলতে কি বুঝো ব্যাখ্যা করো। ব্যাখ্যা করো। ডাস্টারটা কই? এরপর গয়ে দিল। গয়ে এটা বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে যে দুটি হেড পাওয়ার এটা আসতে পারে, অথবা আসতে পারে তিনটি হেড পাওয়ার, অথবা এটা আসতে পারে কমপক্ষে একটি হেড পাওয়ার, অথবা আসতে পারে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা নির্ণয় করো। সম্ভাবনা নির্ণয় করো। এটার মানে যে এখানে সবগুলো থাকবে না, অথবা এখানে এরকমও থাকতে পারে যে এক নয় দুইটি হেড পাওয়ার, কমপক্ষে একটি হেড পাওয়ার, এরকম এখানে হয়তো গয়ে 1 2 দিয়ে প্রশ্নও দিতে পারে, অথবা যে কোনো একটা দিতে পারে এখানে। এখন তাহলে এইটা আর ঘয়ে বলা হলো করিমের মন্তব্যটির সত্যতা যাচাই করো। সত্যতা বিশ্লেষণপূর্বক যাচাই করো। পূর্বক যাচাই করো। শোনো, আমি বলছি, আমার শুনে লিখো, কারণ আমার লেখাটা অনেক ছাত্রছাত্রী আমার লেখা বুঝতে পারে না, তো এই জন্যই আবার বলছি যে এখানে গয়ে করিমের মন্তব্যটি সত্যতা, মন্তব্যটির এখানে লিখো, মন্তব্যটির হবে সত্যতা বিশ্লেষণপূর্বক যাচাই করো। মানে এই মুদ্রা সংক্রান্ত অঙ্ক দিলে মোটামুটি তোমার এখানে আমি জাস্ট পার্থক্যটা এই হতে পারে যে আমি এখানে বলেছি করিম একটি মুদ্রা 3 বার, এখানে এরকম না বলতে পারে করিম 3টি মুদ্রা একত্রে নিক্ষেপ করবে, এভাবে আসতে পারে। 3টি না বলে 4টি দিতে পারে। হ্যাঁ, যে তোমার হয়, তবে 2টি দিলে খুব ছোট হয়ে যায়, 2টা দিবে না, মুদ্রা 3 বার দিবে, অথবা 3টি দিবে, অথবা 4টি দিবে, অথবা 4 বার দিবে। আর মোটামুটি প্রশ্ন যে টাইপের প্রশ্ন আমি বলেছি এই টাইপের এই প্রশ্ন। এখানে নমুনা ক্ষেত্র কি কয় বলেছি, নমুনা ক্ষেত্র কি, এখানে নমুনা ক্ষেত্র কি না বলতে পারে দৈব পরীক্ষণ কি, পূরক ঘটনা কি, সম্পূরক ঘটনা কি, সম্পূর্ণ ঘটনা কি। হ্যাঁ, তারপর এখানে কয়ে বলেছি প্রবাবিলিটি অফ এ সমান 1 বলতে কি বুঝো ব্যাখ্যা করো। এটা না বলতে পারে একটি নিশ্চিত ঘটনার সম্ভাবনা কত ব্যাখ্যা করো। এখানে দিতে পারে ক্ষয় দিতে পারে যে দুটি ঘটনা
একই সাথে স্বাধীন হলে এরা কি বর্জনশীল হতে পারে, বা দুটি ঘটনা বর্জনশীল হলে এরা কি স্বাধীন হতে পারে, অথবা এখানে দিতে পারে দুটি ঘটনা একই সাথে স্বাধীন ও বর্জনশীল হতে পারে না, ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন হতে পারে। আর গয়ে যেমন দুটি হেড পাবার বলেছি, তিনটি হেড, কমপক্ষে একটি হেড একটা থাকবে অথবা দুইটা তোমার এখানে দিবে। আর করিমের মন্তব্যটি যাচাই করো। এই মন্তব্যটি এখানে যা বলা হয়েছে, ওই যে সে বলল যে মুদ্রায় একটি হেড ও একটি টেল পাবার সম্ভাবনা একই, মানে পরস্পর সমান, এরকম দিতে পারে, একই দিতে পারে, এভাবে মোটামুটি আর কি প্রশ্ন মুদ্রা সংক্রান্ত অঙ্ক হলে এই টাইপের প্রশ্নই তোমাদের হবে। এখন আমি এটা সমাধান আরম্ভ। ক এর সমাধান তোমাদের আমি অলরেডি করে দিয়েছি, খ এরও সমাধান করে দিয়েছি, আমি গ আর ঘ করে দেব নাকি? তোমাদের ক আর খ নিয়ে কারো কোনো সমস্যা আছে? ক আর খ নিয়ে সমস্যা থাকার কথা না, কারণ আমি আগের যে 5টা ক্লাস নিয়েছি সেই 5টা ক্লাসে ক আর খ এর উত্তর কীভাবে লিখতে হবে না হবে সেটা বলে দিয়েছি। আর এখন আমি গ আর ঘ প্রত্যেকটা প্রশ্নের, মানে যে অঙ্কগুলো এখন করাবো প্রত্যেকটার আমি গ আর ঘ করব। ক আর খ তোমাদের অলরেডি আমি করে দিয়েছি। এখন তাহলে প্রথমে তাহলে আমাদের ছিল যে করিম একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলো। তাহলে এখানে আমরা বলবো করিম একটি মুদ্রা 3 বার নিক্ষেপ করলে নমুনা ক্ষেত্র হবে। নমুনা ক্ষেত্র হবে। তাহলে নমুনা ক্ষেত্র কিভাবে তৈরি করতে হয় সেটা শিখিয়েছি। এটা নিয়ে কয়টা মুদ্রা এখানে? আমাদের 3টা মুদ্রা। তাহলে যেহেতু 3টা মুদ্রা, সেই 3টা মুদ্রার কারণে আমরা একটা মুদ্রার নমুনা ক্ষেত্র লিখব 3 বার। যেমন একবার, এখানে একবার, 2 বার, এখানে একবার। তাহলে আমাদের 3 বার হলো। এখানে এইচ, এখানে টি, এখানে টি, এখানে এইচ উপরের এইচ, উপরের টি, এখানকার টি এইচ উপরের এইচ, এখানে টি এইচ উপরের টি, এখানে এইচ টি এইচ টি উপরের টি, আর এখানে টি এইখানে আমরা জাস্ট এই জায়গায় এস লিখে দিলে হবে। তাহলে এখানে উপাদান আছে কয়টা? অতএব এন এস সমান উপাদান কিভাবে বের করতে হয়? 1 2 3 4 5 6 7 8, এগুলো জাস্ট আমরা গুনে নিব। অথবা কিভাবে বের করতে হয় আমি শিখিয়েছিলাম, 2টা মুদ্রা 3 বার, তাহলে 2 পাওয়ার 3 করলে পারে এটা পেয়ে যাব। তো সরি, আমি আপনাদের সামনে আর কি চা খাচ্ছি, কিছু মনে করবেন না। অনেকেই এখানে আমার অভিভাবক মণ্ডলীও থাকতে পারেন এই ক্লাসে, লাইভ ক্লাসে। আপনাদের সামনে চা খাচ্ছে, এটা বেয়াদবি, একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তাহলে এখানে কয়টা উপাদান আছে সেই উপাদান সংখ্যক আমরা কিভাবে বের করবো? না গুনে নাও, জাস্ট গুনে নাও, অন্য কিছু না, গুনে নিতে পারো। অথবা ওই যে বললাম যে মুদ্রার 2টা পিঠ, তাই 2। আর এখানে কয়বার নিক্ষেপ করছি? 3 বার। এই 3 বারের 3, 4 বার হলে এখানে 4, 5 বার হলে এখানে 5, 10 বার হলে এখানে 10। আর মুদ্রায় 2টা পিঠ আছে, হেড আর টেল।
তাই এখানে হলো 2। এখন এরপর আমাদের গয়ে কি বলা হয়েছে? গয়ে বলা হয়েছে যে প্রথমে বলা হয়েছে একটি হেড, সরি 2টি হেড বলা হয়েছে, 3টি হেড বলা হয়েছে, কমপক্ষে একটি হেড, বড় জোর একটি হেড। তাহলে আমার যদি এখানে 2টি হেডের কথা প্রশ্নটা যদি 2টি হেডের বলে, তাহলে আমরা এখানে অঙ্ক করবো, জাস্ট এভাবে করলেই হবে। অন্য বইয়ে অনেক কথা অনেক কিছু লিখেছে, অনেক কিছু লেখার দরকার নাই, জাস্ট এভাবে করলেই হবে। এই যে ধরি এ এখানে এ না লিখে বি ধরতে পারি। বিটা কি? প্রশ্নে গয়ে বলা হয়েছে 2টি হেড, তাহলে আমি এ সমান বলবো 2টি হেড। যদি 3টা হেড বলে এ সমান লিখবো 3টা হেড। যদি কমপক্ষে একটি হেড বলে এ বা বি বা সি এই ধরতে হবে, এরকম কোনো কথা না। তাহলে এ হলো 2টি হেড পাবার ঘটনা, 2টি হেড পাবার ঘটনা। এখন তাহলে অতএব 2টি এ মানে কি? 2টি হেড মানে আমরা এই নমুনা ক্ষেত্রে দেখব 2টা হেড। এখানে কয়টা হেড আছে? 1 2 3 হেড মানে এইচ কয়টা আছে এখানে? 1 2 3। তাহলে এটা আমাদের শর্তের মধ্যে পড়ছে না। এখানে কয়টা হেড আছে? 1টা 2টা, তাহলে এটা একটা। এখানে কয়টা আছে? 1টা 2টা। এখানে কয়টা আছে? হেড আছে 1টা, তাহলে এটা বাদ। তাহলে এখানে কয়টা হেড আছে? 1টা, এটা বাদ। এখানে কয়টা হেড আছে? 1টা, এটা বাদ। এখানে কয়টা, সরি এটা টিটি উপরের এইচ, তাহলে এখানে একটা হেড। তাহলে আমরা যেখানে 2টা হেড আছে সেগুলো লিখবো। তাহলে 2টা হেড এখানে একটা আছে এইচ টি একটা, এখানে আছে আর একটা কোন জায়গায় গন্ডগোল হয়েছে, এই যে এখানে এই জায়গায় হবে এইচ, এখানে হবে এইচ। তাহলে এইটা, তারপরে হলো এইচ টি এটা একটা, আর টি এইচ আমাদের এই। আমি আবারও বলছি, এখানে ভুল হয়েছিল যে এখানে এইচ টি এটা আর উপরের এইচ, তাহলে আমাদের কি হলো? এইচ টি। তাহলে এই 3টা, তাহলে এর মধ্যে উপাদান কয়টা হলো? এর মধ্যে উপাদান হচ্ছে 3টা। অতএব তারপর বলবো যে অতএব 2টি হেড পাবার সম্ভাবনা, অতএব 2টি হেড পাবার সম্ভাবনা। অতএব 2টি হেড পাবার সম্ভাবনা, 2টি হেড পাবার সম্ভাবনা, probability of A সমান NA by NS, NA by NS। N এর মান পেয়েছি আমি 3, আর NS এর মান পেয়েছি আমি 8, তাহলে এইটা। এখন শোনো, তোমাদের একটা কথা বলি যে তোমরা ম্যাক্সিমাম ছাত্র যেহেতু এখানে কমার্সের, তোমরা এই ক্যালকুলেশানগুলো করার সময় ভুল করো। সায়েন্সের ছেলেপিলে এইসব সিম্পল ক্যালকুলেশান ভুল করবে না। অনেকে করে কি, 8কে 3 দিয়ে ভাগ করে রেজাল্ট যা হয় তাই লিখে, এটার মানে কি 8 ভাগ 3, এটার মানে 3। আর তোমাদের আমি পরামর্শ দিব যে ক্যালকুলেটর থেকে যাই হোক 3কে 8 দিয়ে ভাগ, এটা ক্যালকুলেটরে করবো, হাতে করব না। কারণ হাতে করতে যে ওই যে বললাম যে 3 ভাগ 8 না করে অনেক ছেলে মেয়ে করে কি 8 ভাগ 3 দিয়ে উত্তর লিখে দেয়। আর সম্ভাবনা নিয়ম কি, আমি যদি 8 ভাগ 3 করি তাহলে উত্তরটা কি 1-এর বেশি হয়ে যায় না? কিন্তু সম্ভাবনার মান আমরা কি জানি যে এটার মান কখনোই 1-এর বেশি হবে না। আমরা সম্ভাবনার যে একটা ধর্ম পেয়েছি সেই ধর্মে দেখেছি। এই জন্য তোমাদের প্রতি অনুরোধ, বিশেষভাবে অনুরোধ, তোমরা অবশ্যই ছোট্ট হোক এই ক্যালকুলেশানগুলো ক্যালকুলেটারে করবা। এই ক্যালকুলেশনটা আমি তোমাদের সহজে একটা বুদ্ধি দিই। তোমাদের MS মডেল যদি থাকে, তোমাদের যদি MS মডেলের ক্যালকুলেটর থাকে, তাহলে আমি তোমাদের একটু দেখিয়ে দিই।
তোমাদের ম্যানুয়াল ক্লাস হলে হয়তো তোমাদের ক্যালকুলেটরে আমি দেখাইতাম, কিন্তু এখানে যেহেতু নাই, এই যে ক্যালকুলেটরে দেখো প্রথমে এখানে আছে কি 3, প্রথমে আমরা টিপব 3 দেওয়ার পর এই যে বাই, এই বাই চিহ্ন, এই যে দেখো ক্যালকুলেটরে এ বি, এই যে এ বি, এই বাই চিহ্নটা টিপব, ঠিক আছে। তারপর টিপব সমান, সমান টিপে কি এসছে 3/8, অর্থাৎ এটার কোনো মানে এটা ছোট করা যাবে না। যদি এই জায়গায় এরকম থাকতো, তোমাদের দেখাই, যদি এখানে থাকতো 4 বাই, এই যে বাই চিহ্ন 4 বাই, এখানে যদি 8 থাকতো, তাহলে 4/8 হলে এ দেখো কাটাকাটি করে 1/2। এই জন্যই তোমরা এই আবার ক্যালকুলেশনটা দেখায়, ক্যালকুলেশন করার জন্য আছে এখানে কত 3, তাহলে 3 এই বাই চিহ্ন, তারপর নিচে আছে 8 টিপলাম, তাহলে সমান টিপো, তাহলে দেখো যা আসবে সেটাই হবে উত্তর তোমার। অন্য আর যদি তো দশমিক আর কিছু করার দরকার নাই, এখানে যেটা পাবা কাটাকাটি হলে কোনো উত্তর আসলো, না হলে উত্তর এটাই, অন্য কিছু করার দরকার নাই। আর আবারও বলছি, তোমরা ভুল করে আবার আগে 8 তারপর 3 লিখবে না। ক্যালকুলেটরে যখন লিখবে তখন প্রথমে উপরেরটা, তারপর এই বাই চিহ্ন, এই যে বাই চিহ্ন, তারপর নিচে আছে 8, এই 8 এই সমান টিপে দেখো যে কি আসছে, যেটা আসবে সেটাই। দেখ পরবর্তী অঙ্কগুলোতে আমি জিনিসটা আরও তোমাদের ক্লিয়ার হবে, তাইলে যে পেয়ে গেলাম। তাহলে অতএব 2টি হেড পাবার সম্ভাবনা 3/8। 2টি হেড যদি না বলে তারপরে ছিল 3টি হেড, তাহলে আমি জাস্ট এখানে আর কিছু না, 3টি হেড বললে আমি এই জায়গায় শুধু লিখব যে 3টি হেড পাবার, এই জায়গায় শুধুমাত্র লিখব এখানে 3টি হেড পাবার। 3টি হেড মানে কোনটা, তাইলে 3টি হেড আছে শুধু এইখানে, তখন এই জায়গায় হয়ে যাবে আমাদের, এটা এ না লিখে তখন এখানে ধরি বি, 3টি হেড পাবার ঘটনা দিয়ে এখানে 3টি হেড মানে এইচ, এখন এইচ এটা হয়ে গেল। এখানে কয়টা উপাদান হলো, তাহলে এখানে উপাদান হলো NB সমান হলো 1, উপাদান 1। তাহলে অতএব 3টি হেড পাবার সম্ভাবনা, 3টি হেড পাবার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ বি সমান NB/NS। NB, বি এর মান পেয়েছি আমি 1, বি এর মান পেয়েছি 1, আর NS পেয়েছি 8, তাহলে উত্তর এটাই। এটাকে কাটাকাটি করে দেখো, এটারও কোনো পরিবর্তন হবে না। তারপরে যেটা বলা হয়েছে কমপক্ষে 1টি হেড পাবার। আমি এই নমুনা ক্ষেত্রটা রাখার চেষ্টা করছি এই জন্যই যে আমার পরে কি আসবে না আসবে খুঁজে পেতে পরে ঝামেলা হবে, এই জন্য আমার এটা যেন না করে। আর আমি এই বোর্ডের উপরের টুকুও মুছে দিলাম, আমি উপরের টুকু আর রাখছি না, কারণ আমার এই নমুনা ক্ষেত্র রাখবো, রেখে আমার অন্যান্য অঙ্কগুলো করতে সুবিধা হবে এখন। তাহলে এরপর আছে কমপক্ষে 1টি হেড। এখানে আমরা লিখবো যে ধরি, তাহলে এ ধরেছি, একই ঘটনা বারবার এ না ধরাই ভালো, কারণ মান বসাতে যায় উল্টাপাল্টা হতে পারে। আমি প্রত্যেকটা অঙ্কে আমি ধরবো, মান বসার সময় ভুল করে মানে কয়ের মান ক্ষয় বসিয়ে দিলাম, তাহলে উত্তর ভুল চলে আসবে। এই জন্য আমরা প্র্যাকটিস করব যে প্রত্যেকটা অঙ্কের জন্য আলাদা আলাদা ঘটনা ধরার। তবে যদি তুমি প্রত্যেকটা অঙ্কে ওই ধরেই অঙ্ক করো, তাতে কিন্তু তোমাদের কোনো সমস্যা নাই, সেভাবেও তুমি অঙ্ক করো। কিন্তু সমস্যা কোথায়, যেহেতু লিখছি, আগের অঙ্ক পেয়েছি ওই এর মানটা এই অঙ্কে বসিয়ে দিলাম, তাহলে কি অঙ্ক হবে, উত্তর হবে না উত্তর ভুল হবে? কি বুঝতে পারছো তো? এখানে ভুল হয়ে যাবে। এই কারণে আমরা প্রত্যেকটা অঙ্কের জন্য একই ঘটনা না লিখে পৃথক পৃথক ঘটনা ধরার প্র্যাকটিস করা উত্তম। তবে তোমাদের এখন যেহেতু বেশি অঙ্ক থাকে না, যেমন তোমার বেশি থাকবে, তার মানে একটা খ মানে গয়ে ধরতে হবে, ঘয়ে হয়তো 2টা ধরতে পারে, 3টা ধরতে পারে। এখন তুমি যদি এখানেও ক্ষয়েও ধরলে গয়ে ধরে মান বসার সময় ক্ষয়ের এর মানটা যা গয়ে বসিয়ে দিলে, তাহলে অঙ্ক ভুল হয়ে যাবে। কাজে সাবধান, আলাদা ঘটনা ধরে অঙ্ক করাই ভালো। তাহলে আমি এখানে মানে এই জায়গায় এখানে ধরলাম সি, ধরি সি,
যে কমপক্ষে 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 একটি হেড পাবার ঘটনা। এই যে শোনো, কমপক্ষে কথাটা, এই কমপক্ষে কথা অনেকেই এই কমপক্ষে এই কথাটা নিয়ে মানে বুঝতে ভুল করে। পরীক্ষার আগের দিনে অনেক ছাত্র বলে স্যার কমপক্ষে, আর বড় জোরের মধ্যে উল্টাপাল্টা করে। কমপক্ষে কথাটা পরিষ্কার যে একটির কম নয়। একটির কম নয় মানে কি? কমপক্ষে একটি মানে একটির কম নয়। কমপক্ষে, কম বলা হয়েছে মানে কমপক্ষে, উল্টা কথা কিন্তু। কমপক্ষে একটি মানে একটির কম নয়, তার মানে একটি বা তার বেশি। কমপক্ষে একটি মানে একটি বা তার বেশি। শোনো, এইখানে তোমার সম্ভাবনার অঙ্ক করার সময় তুমি যদি এই ঘটনাগুলোর মানে কি এটাকে যদি বিশ্লেষণ ব্যাখ্যাটা ঠিক মতো তোমার মনের মধ্যে দাঁড় করাতে পারো, তাহলে এগুলো কোনো অঙ্কই না, এগুলো কোনো অঙ্কই না। আর যদি তোমার বুঝতে একটু এদিক ওদিক হয়, একটু এদিক ওদিক হয়, তাহলেই কিন্তু সম্ভাবনার অঙ্ক করা কঠিন হয়ে যাবে। এখন এই যে তুমি কমপক্ষে একটি মানে একটির কম নয়, আর তুমি যদি বলো যে না স্যার আমি একটির কম নয় না বলে বলবো একটির বেশি, একটি কথাটা কি এক হলো? কমপক্ষে একটি মানে একটির কম নয়, মানে এক বা তার বেশি। অর্থাৎ এটা যখন লিখব যে অতএব সি সমান, অতএব সি সমান, তাহলে আগে করবো কি? যেহেতু কমপক্ষে একটি, তাহলে আমি একটি হেড কোথায় কোথায় আছে খুঁজে নিব। প্রথমে একটি হেড কোথায় কোথায় আছে এই নমুনা ক্ষেত্রের মধ্যে থেকে খুঁজে বের করব। একটা হেড টি এইচ টি, এটাও একটা হেড, তারপর টি টি এইচ। দেখো আমরা খুঁজবো যে এরপরে একটি হেড আর কোথাও আছে কি না। যদি একটি, তাহলে কমপক্ষে একটি, তাহলে এক দেওয়া শুরু করব। প্রথমে একটি হেড, তারপর দেখব যে দুইটা হেড কোথায় আছে। তাহলে দুইটা হেড মানে এইচ টি, দুইটা হেড একটা, তারপর এইচ টি এইচ, এখানেও দুইটা হেড, তারপর টি এইচ এইচ, এখানেও দুইটা হেড। তাহলে আমি কমপক্ষে একটি মানে একটা লিখবো আগে, তারপর দুইটা লিখবো, তারপর যেখানে তিনটা হেড আছে সেটাও লিখবো। ক্লিয়ার? আবারও বলছি যে কমপক্ষে একটি যদি বলে, তাহলে এক থেকে শুরু করব। প্রথমে একটি, তারপর দুইটি, তারপর তিনটি, তারপর চারটি, তারপর পাঁচটি, এইভাবে আমরা লিখতে থাকবো। কিন্তু আমার পুঁজি তো তিনটা। আমার পুঁজি নমুনা ক্ষেত্রে প্রত্যেক জায়গায় উপাদান কয়টা আছে? তিনটা। অর্থাৎ আমার পুঁজি তিনটা। তাহলে কমপক্ষে একটি মানে তিনে যেয়ে থেমে যেতে হবে, যেহেতু আমার পুঁজি তিন। যদি আমার মুদ্রা তিনটা না হয়ে চারটা হতো, তাহলে একটা লিখতাম, দুইটা লিখতাম, তিনটা লিখতাম, চারটা লিখতাম। যদি পাঁচটা মুদ্রা হতো, এক থেকে শুরু করে 5 পর্যন্ত। 10 হলে 1 2 3 4 5 6 7 8 9 10। কমপক্ষে মানে ওইটা থেকে কমপক্ষে দুটি, মানে 2 থেকে শুরু করে উপরের দিকে উঠবো। যদি কমপক্ষে তিনটি, 3 থেকে আরম্ভ করে উপরের দিকে। কমপক্ষে মানে হলো ওইটা থেকে আরম্ভ করে উপরের দিকে উঠবো। তাইলে আমরা পেয়েছি অতএব এন সি সমান আমি পেলাম 1 2 3 4 5 6 7, এখানে 7টা উপাদান পেলাম। অতএব কমপক্ষে একটি হেড পাবার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পাবার সম্ভাবনা, কমপক্ষে একটি হেড পাবার সম্ভাবনা, প্রবাবিলিটি অফ সি সমান এন সি বাই সম্ভাবনা, এন সি বাই এন এস। এন সি এর মান 7 আর এন এস এর মান 8। 7কে 8 দিয়ে ভাগ করা যায় না, যার কারণে এটাই তোমার অ্যান্সার। কি ঠিক আছে? এবার আরেকটা অঙ্ক আছে তোমার, বড় জোর একটি হেড পাওয়ার। তখন শুধুমাত্র এখানে লিখবো আমরা বড় জোর। তাহলে কমপক্ষে একটি হেড পাওয়ার
সম্ভাবনা বললে কিভাবে বের করতে হবে, এটা কি ক্লিয়ার? আবারও বলছি, কমপক্ষে একটি, কমপক্ষে একটি তার মানে 1 থেকে শুরু করে উপরের দিকে, কমপক্ষে 5টি, 5 থেকে শুরু করে উপরের দিকে, কমপক্ষে 10টি, 10 থেকে আরম্ভ করে, কমপক্ষে যখন বলবো সেইখান থেকে শুরু করে উপরের দিকে। যদি আবার আরেকটা কথা, যদি এখানে কমপক্ষে একটি না বলে বলতো একটির বেশি হেড পাওয়ার, যদি বলতো একটির বেশি হেড পাওয়ার, তাহলে কিন্তু আমি একটি আগে একটি দিয়ে শুরু করব না। একটির বেশি বললে আমি একটি দিয়ে শুরু করব না। একটির বেশি তার মানে একটির বেশি 2, আগে 2, তারপর 3, তারপর 4, তারপর 5। তাহলে একটির বেশি হলে 1 শুরু করব না, কিন্তু কমপক্ষে একটি বললে আমি 1 থেকে শুরু করব। কমপক্ষে একটি আর অন্তত একটি কিন্তু একই কথা। কমপক্ষে একটি, অন্তত একটি, একটির কম নয়, এগুলা সমজাতীয় কথা। মানে অঙ্কে এই অঙ্কটাকে, এই কথাটাকে এভাবে ঘুরিয়ে দিতে পারে যে কমপক্ষে একটি, অন্তত একটি, বড় অন্তত একটি, একটির কম নাই, এইভাবে আর কি এই অঙ্কটা আসতে পারে। এরপর আসছে বড় জোর একটি। বড় জোর, বড় জোর একটি হেড পাবার ঘটনা। বড় জোর বেশি পক্ষে, বড় জোর একটি, বেশির পক্ষে একটি, একটির বেশি নয়, একইভাবে অঙ্কটা আসতে পারে। বড় জোর একটি, বড় জোর একটি, বেশি পক্ষে একটি, একটির বেশি নয়, এই 3 ভাবে এই অঙ্কটা আসতে পারে, একই কথা 3টা। তাহলে বড় জোর একটি, এখন এই জায়গায় আমরা, তাহলে আমি এটাকে ধরলাম আমি ডি ঘটনা, যে ডি ঘটনা ধরলাম, যে ধরি ডি বড় জোর একটি হেড পাবার ঘটনা। তাহলে বড় জোর একটি, এখন এই কথাই চলে আসি। এখন এতক্ষণ আমরা কমপক্ষে বলছিলাম, এবার বড় জোর একটি মানে কি? বড় জোর একটি মানে একটির বেশি নয়। বড় জোর একটি মানে একটির, আগের বার যেমন হল কমপক্ষে একটি মানে একটির কম নয়, বড় জোর একটি মানে একটির বেশি নয়। অর্থাৎ এখানে আগের বার যেমন কমপক্ষে একটি ছিল, তাই 1 থেকে শুরু করে উপরের দিকে উঠছিলাম। এবার বড় জোর একটি, তাই 1 থেকে শুরু করে আমরা নিচের দিকে নামবো, নিচের দিকে নামবো, যত নিচে যাওয়া যায়, যত নিচে যাওয়া যায় আমরা এই করবো। তাহলে যেহেতু এখানে বলেছে বড় জোর একটি, তাহলে বড় জোর একটি হলে আমি প্রথমে একটি হেড লিখব, প্রথমে একটি হেড যেখানে আছে সেগুলো লিখব। তাহলে বড় জোর একটি, তারপর দেখবো যে যেখানে নাই সেটাও লিখব। মানে এখানে কোনো হেড আছে, এখানে কোনো হেড নাই, সেটাও লিখব। মানে বড় জোর হলে আমরা যেখানে বলছে সেখান থেকে আরম্ভ করে নিচে নামবো। এখানে তোমার যদি আমি বড় জোর একটি না বলে যদি বড় জোর দুটি বলতো, বড় জোর দুটি যদি অঙ্কে বলতো, তাহলে বড় জোর দুটি হলে, পরে এটা আর কি আমি বড় জোর দুটির কথাটা বলছি। তাহলে বড় জোর একটি, তার মানে যেখানে একটা আছে সেটা লিখবো, আর যেখানে নাই সেটা লিখবো। বড় জোর দুইটি বললে প্রথমে যেখানে 2টা আছে সেটা লিখবো, তারপরে একটা আছে সেটা লিখবো, যেখানে নাই সেটা লিখবো। বড় জোর 3টি বললে যেখানে 3টা আছে সেটা লিখবো, 2টা লিখবো, একটা লিখবো, যেখানে নাই সেটা লিখবো। তাহলে বুঝতে পেরেছ, কমপক্ষে মানে ওখান থেকে আরম্ভ করে উপরের দিকে যাব, আর বড় জোর একটি মানে ওখান থেকে আরম্ভ করে নিচের দিকে, নিচের দিকে 0 পর্যন্ত, কিন্তু যেটা নাই সেই পর্যন্ত যাব। সর্বনিম্ন উপাদান এখানে যেটা আছে সেই পর্যন্ত আমরা যাব। তাহলে এখানে পেলাম আমরা অতএব এন সি সমান, সরি এন ডি সমান হলো, এখানে আছে 1 2 3 4, তাহলে এখানে বড় জোর একটি হেড পাবার সম্ভাবনা, বড় জোর একটি হেড পাবার সম্ভাবনা এন ডি বাই এন এস, এখানে এন ডি মানে 4। এবার দেখো তোমার ক্যালকুলেটারে এই জিনিসটা দেখো, তাহলে এই ক্যালকুলেটারে দেখো এবার, তাহলে 4 এই যে বাই 8, এই সমানটি প্লাসও দেখো 1/2, তাহলে এটার উত্তর হলো 1/2। তাহলে বড় জোর একটি হেড পাওয়ার সম্ভাবনা আমরা বড় জোর একটি হেড পাওয়ার আমরা সম্ভাবনা। তাহলে আমাদের
গ হয়ে গেল, গয়ে যে মোটামুটি যেগুলো আসতে পারে সেগুলো গয়ের অঙ্ক হয়ে গেল। এবার আমাদের ঘয়ে কি আছে সেটা আমরা দেখব। তোমাদের মানে আমার বোর্ডে লেখা নাই, করিম কি বলেছিল যে একটি হেড পাওয়ার সম্ভাবনা আর একটি টেল পাওয়ার সম্ভাবনা সমান। করিম বলেছিল এটা, যে দুইটা সম্ভাবনা সমান হবে। কারণ দুইটা সম্ভাবনা সমান কি না সেটা করার জন্য আমরা এখন ঘ নম্বর, আমরা ঘয়ে তাহলে করিম কি বলেছে একটি হেড পাওয়া, তাহলে এখানে লিখব যে ধরি, তাহলে আমাদের ওদিকে সি পর্যন্ত গেছে, ডি পর্যন্ত ধরেছি, তাহলে আমি ধরি ই ই যে একটি হেড পাবার ঘটনা, তাহলে একটি হেড পাবার ঘটনা, তাহলে একটি হেড যেখানে আছে সেটা লিখব, একটি হেড এইচ টি 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 এইচ টি আর টি 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 এইচ, তাহলে অতএব এন ই সমান পাইলাম 3, অতএব probability of E সমান এন ই বাই এন এস, এন ই বাই এন এস। এন ই এর মান পেয়েছি 3, এন এস এর মান পেয়েছি 8, এটা থাকলো। আবার ডিই ধরলাম এফ, এফ সমান তাহলে একটি টেল পাবার, একটি টেল পাবার ঘটনা, তাহলে অতএব একটি টেল যেখানে যেখানে একটি টেল আছে, টি টি একটি টেল টি এইচ 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 একটি টেল, টি এইচ টি এইচ এখানেও একটি টেল, তারপর এইচ এইচ টি এটাও একটি টেল, তাহলে এখানে অতএব এন এফ সমান এখানেও 3টা, তাহলে অতএব প্রবাবিলিটি অফ এফ এটা সমান এন এফ ডিভাইডেড বাই এন এস, তাহলে এন এফ এর মান পেয়েছি আমি কত 3 আর 8, তাহলে দেখো তো প্রবাবিলিটি অফ, অতএব প্রবাবিলিটি অফ ই সমান প্রবাবিলিটি অফ এফ দিয়ে শেষে বলবো যে অতএব করিমের বক্তব্যটি সঠিক বা যথার্থ। কি ঠিক আছে? তাহলে তোমাদের মুদ্রার ক্ষেত্রে কি ধরনের সৃজনশীল প্রশ্ন আসতে পারে সেটা নিয়ে আমি আলোচনা করলাম। তাহলে তোমরা আশা করি এখন দেখো যে আমি যে অঙ্কটা করলাম তোমাদের এখানে আমি খুব বেশি অঙ্ক একদিনে চাপিয়ে দিয়ে, এখন তোমরা যদি এই টাইপের অঙ্কগুলা বইয়ে মুদ্রা সংক্রান্ত, ছক্কা সংক্রান্ত বা একটা মুদ্রা একটা ছক্কা সংক্রান্ত তোমরা অঙ্কগুলা যদি সলভ করে কোনো প্রবলেম হলেই করবা, তাহলে আর যদি এই অঙ্কে কোনো সমস্যা না হয় আমার আশা করি এটা নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না, তোমরা বুঝতে পেরেছো এবং করতে পেরেছো। হ্যাঁ, তাহলে আমরা যদি তোমরা এই মানে মুদ্রারই ছক্কা, তোমাদের ছক্কা বা একটা মুদ্রা একটা ছক্কা এই টাইপের অঙ্ক কি দেখান, তাহলে তোমরা একটা মুদ্রা মানে যেহেতু আমরা মুদ্রা সংক্রান্ত অঙ্ক মানে বুঝতে পেরেছি, মানে বা বুঝতে পেরেছো কিনা আমি জানি না, এখন তোমরা নিজেরা করবা, কোনো প্রবলেম হলে আমাকে বলবা, বুঝতে না পারলে যতবার ইচ্ছা তোমরা আমাকে বলবা। তাহলে এরপর তোমরা বাসায় তোমাদের হোমওয়ার্ক হলো, তোমাদের বাড়ির কাজ হলো যে আমি মুদ্রা সংক্রান্ত অঙ্ক, যেমন আমি বললাম যে একটা মুদ্রা বা 3টা মুদ্রা, একটা মুদ্রা 3বার নিক্ষেপ করলে
অঙ্ক কিভাবে আসতে পারে সমাধান করে দিলাম। তোমরা এই টাইপের আজিজের বই অথবা যে কোনো বইয়ে এই টাইপের কী কী অঙ্ক আছে তোমরা দেখবা, দেখে সমাধান করবা। যেটা না পারবা সেটাকে আমাকে বলবা বা আমার সাথে আলোচনা করে সেটা আমি সমাধান করে দেব। হ্যাঁ, আর এছাড়াও ছক্কা সংক্রান্ত কী কী অঙ্ক আছে এগুলোও তোমরা পারবা, ছোটোখাটো অঙ্ক তোমরা পারবা। তবু আমি হালকা একটু ছক্কা সংক্রান্ত এবং মুদ্রা ছক্কা সংক্রান্ত অঙ্ক আমি লিখে দেবো, আমি করে দেবো না। আমি পরের দিন মুদ্রা এবং ছক্কা সংক্রান্ত কী কী মুদ্রা ছক্কা সংক্রান্ত এবং মুদ্রা আর ছক্কা একসাথে এই সংক্রান্ত অঙ্ক কিভাবে প্রথমে একটু আলোচনা করে আমরা তাস নিয়ে আলোচনা করব আগামী দিন, মেনলি তাস নিয়ে। তোমরা একটু আমার মনে হয় তোমরা প্রত্যেকেই তাস চিনো, মেয়েরা হয়তো তেমন না চিনতে পারো, ছেলেরা হয়তো সবাই তাস চিনো। কাজে তোমরা বাড়িতে তাস একটু বড় ভাই বা বাবার কাছ থেকে যে তাস মোট তাস কয়টা, কোন তাসের নাম কি, একটু তাসগুলা চিনে রাখবা, তাহলে অঙ্ক করতে তোমাদের আগামী দিন অঙ্ক করতে তাসের অঙ্ক করাতে সুবিধা হবে আর কি। তো পরিশেষে আর বিশেষ কি, তোমাদের এই ক্লাসে উপস্থিত যারা আছো তাদের আমি এই সময় এই অসময়ে আর আজকে আমার এই যান্ত্রিক কিছু ত্রুটির কারণে তোমাদের ক্লাস শুরু করতে আমার বিলম্ব হয়েছে। এই সময় তোমরা এই আমার ক্লাসে বসে আছো, এই জন্য তোমাদের ধন্যবাদ। আর যে সকল ছাত্রছাত্রী এখনও আমার এই ক্লাসে আসেনি, আমি তোমরা যারা আছো তাদের অনুরোধ করব অন্যান্য ছাত্রছাত্রী তাদের বলার জন্য যে ক্লাস চলছে, নিয়মিত ক্লাস চলছে। এখন তোমাদের ইউনিভার্সিটি অফিসিয়ালি আজকে অফিস ছুটি। আমি তোমাদের আগামী বৃহস্পতিবার ক্লাস নিয়ে প্রশাসনের সাথে আলোচনা করে কবে পর্যন্ত নাগাদ ক্লাস তোমাদের চালাতে হবে সেটা আমি জানবো, জেনে তোমাদের সাথে সামনে বৃহস্পতিবার আমি ক্লাস তোমাদের নিব। তো তোমরা সেই ক্লাসের জন্য উপস্থিত থাকবা, আমি যেগুলো করছি সেগুলোই করো। আর তোমরা আবারও বলছি যে তোমরা এই করোনার এই মহামারীর প্রাণঘাতী এই করোনা চলাকালীন সময় তোমরা স্বাস্থ্যবিধি মেনে চলো। হ্যাঁ, সরকারের স্বাস্থ্যবিধি অনুসরণ করে চলো। তোমরা নিজেরা সুস্থ থাকো, পরিবারকে পরিবারের বাবা মা যে উপদেশ দেয় সেই উপদেশ অনুযায়ী তোমরা চলো, উপদেশ মেনে চলো। তোমরা নিজেরা সুস্থ থাকো, নিজে নিরাপদ থাকো, অন্যকে সুস্থ এবং নিরাপদ রাখতে চেষ্টা করো এবং দেশকে অন্যান্য তোমার পাড়া প্রতিবেশী যারা আছে তারাকে স্বাস্থ্যবিধি যেহেতু তোমরা শিক্ষার এর পথে যাচ্ছ, কাজে তোমরা পাড়া প্রতিবেশী যারা আছে তারাকে একটু বুঝাবা যে এই কাজগুলা তোমরা করো না, এই কাজগুলা করো না। মানে কারো করোনার অসুখ হয়েছে, তোমার আত্মীয়, এই যে আমার এক আত্মীয়র শুনলাম যে মানে করোনা হয়েছে, এখন আমার আর এক আত্মীয় বলছে আমি যাইনি, দেখতে যাইনি, ওই জন্য ওরা মন খারাপ করছে। এটা কিন্তু মন খারাপ করার ব্যাপার না। এই অসুখ হলে তোমরা কেউ দেখতে যাবা না। হ্যাঁ, দেখতে যাবা না, তোমরা সামাজিক দূরত্ব মেনে চলবা। এই বলেই আমি আজকের এই তোমার ভার্চুয়াল ক্লাসের এই সমাপ্ত ঘোষণা করছি। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।